আমি শিল্পী সমীর রাইচের কাছে যাব। সমীরদা, একটা হচ্ছে যে সাধারণ মানুষের একটা ক্ষোভ, একটা চাহিদা আছে, সেটা হচ্ছে কেন রাজনীতি দুর্বৃত্তায়ন এত বেড়ে যাবে। সাধারণ কৃতি মানুষরা, অন্য ক্ষেত্রের কৃতিরা যদি রাজনীতিতে না আসেন, এই যে অভিযোগ, এই যে আমি বলবো শতাংশের বিচারে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে দুর্বৃত্তায়নের সঙ্গে যারা যুক্ত বলে মানুষ মনে করছেন, সেই সংখ্যাটা ক্রমশ বাড়বে। আর কোনো সৎ সাধারণ মানুষ, কৃতি মানুষ আসবেনই না রাজনীতিতে। ইনফ্যাক্ট তৃণমূল কংগ্রেসেরও যদি পরপর লিস্ট দেখা যায়, বহু অন্য ক্ষেত্রের কৃতিরা আসেন। কিন্তু আমার বক্তব্য খুব পরিষ্কার যে একজন বিচারপতি, আবার বলছি, ইদানিংকালে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ঘটনা যে তিনি একজন সিটিং জাজ, তিনি পদত্যাগ করে সম্ভবত লোকসভা ভোটে লড়তে চাইছেন। কিভাবে বাঙালি এটাকে, আম বাঙালি কিভাবে দেখবে, যার একেবারে পরিষ্কার দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালানোর বছরের পর বছরের যার নামের সঙ্গে যুক্ত হয়ে গেছে, যে দুর্নীতি থাকলে এই মানুষটি ছাড়েন না? দেখো, আমি খুব স্পষ্ট করে বলতে চাই যে আপামর বাঙালির মতো এই ঘোষণা শোনার পর আমি নিজেও স্তম্ভিত এবং দুঃখিত। একদিকে দুঃখিত, আবার একদিকে আনন্দিত। কীরকম? দুঃখিত হলাম যে তাও বেশ কিছু আছেন যাদের মুখের দিকে আমরা চেয়ে থাকতে পারি এখনও, যেটা আমরা দেখতে পাচ্ছি কলকাতা হাইকোর্টে, যারা সাধারণ মানুষকে তাদের ন্যায় ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, তাদের প্রাপ্য ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। সাধারণ মানুষ এবং আমরাও কিছুটা ভরসা পাচ্ছি, বা কোনো সাংবাদিককে মানে কোনো কারণ নেই ধরে নেওয়া হচ্ছে, সেখান থেকে স্বস্তি দেওয়া, এইগুলো এই সমস্ত জাজরা আজকে আছেন দেখে আমরা পাচ্ছিলাম। তার মধ্যে একজন চলে গেলেন, বিশেষ করে মূল যেই ব্যক্তি এইটাকে সামনে এনেছিলেন, যে হাইকোর্টের রোল কত বড় হতে পারে, এটা আমরা সাধারণ মানুষ আগে এতটা বুঝতাম না। কিন্তু এই কয়েকজন ব্যক্তি, আমি আর অন্যদের নাম করছি না, তো তারা প্রমাণ করে দিয়েছেন যে হাইকোর্টের ক্ষমতাটা কতটা, এবং সাধারণ মানুষকে কিভাবে তারা রিলিফ দিতে পারেন, কিভাবে একটা অন্যায়কে যখন স্টেট স্পন্সর্ড হয়ে যায় তার থেকে মুক্তি দেওয়া যায়। যাই হোক, এটা হলো আমার দুঃখের দিক, সেদিকটা আমরা হারাচ্ছি। কিন্তু আমার আনন্দের দিক হলো যে ওনার মতো একজন মানুষ, যেটা আমি অন্তত ছোটোবেলা থেকে স্বপ্ন দেখেছি যে এই মানুষটি আমাদের চরিত্র, এই মানুষটিকে দেখলে রাজনীতিতে উনি যদি যান, আমিও সেই রাজনীতি করতে পারি, কথার কথা বলছি। অর্থাৎ আজকের দিনে তুমি রাজনীতির লোকগুলোকে দেখো, বিশেষ করে পশ্চিমবঙ্গের বটেই এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, অধিকাংশ নেতাকে দেখলে মনে হবে তা আমাদের পরবর্তী জেনারেশনের ছেলেমেয়েরা ভাববে না, যাব না, এদের সাথে চড়া যায় না। কেউ মাফিয়া, কেউ চোর, কেউ রাহাজানি করছে, কেউ মেয়েদের রাত্রিবেলা বাড়িতে রাখছে, পার্টি অফিসে রাখছে, কেউ লোকের জমি নিয়ে নিচ্ছে। কিন্তু সেইখানে দাঁড়িয়ে এই ধরনের বিরল মানুষ আসাটা অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। কেন দেখো, আমি তোমাদের মনে থাকবে আমি নিজে একবার এবং বারবার যেটা জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি বলছেন যে আমাকে শাসক দল আমাকে এই ডিসিশন নিতে বাধ্য করেছেন, তাদের উনি ওয়েলকাম করছেন যে আপনাদের জন্য আমি রাজনীতিতে আসছি। এই কথাটা একটা মারাত্মক কথা, একটা ইঙ্গিত বহ কথা। তার কারণ ঠিক সেম জিনিসটা আমার বেলায় হয়েছিল। আমাকে যখন আমার অপরাধ কী ছিল, 2011-তে ওনারা আসার পরে 12-13 থেকে পার্ক স্ট্রিট কাণ্ড থেকে যেগুলো নোংরাতম জঘন্যতম ঘটনা, তার আমি প্রতিবাদ করেছিলাম। কখনো বলিনি যে এটা আমাদের তৎকালীন বা বর্তমানে যিনি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি করেছেন। আমি খালি বলেছিলাম যে এগুলো অন্যায়। সেখানে শাসক দলের পদলেহনকারী যে সমস্ত বুদ্ধিজীবীরা ছিল, তারা প্রত্যেকে বললো এই মহিলার চরিত্র খারাপ, নয়তো ওই মহিলারা মাওবাদী। এবং তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী ডায়মন্ড হারবারের জনসভায় আমাকে আমার নামে উক্তি করে যে সমস্ত কথা বলেছিলেন, আমি সহজভাবে নিইনি। তার কারণ আমার একটা চরিত্র আছে, আমি বাঙালি, আমি ছবি আঁকি, আমি রাজনীতি করি না। আমি মাসেল পাওয়ার নেই দেখে এই নয়, আমার চরিত্রের দৃঢ়তা নেই। সমস্ত মানুষের একটা চরিত্রের যাদের দৃঢ়তা আছে তারা, এবং ওই ডিসিশনের জন্য আমি কিন্তু চাইলে তৎকালীন শাসক দলের হয়ে আমি লড়তে পারতাম, জেনুইন লড়তে পারতাম। কেন, শাসক দলের অফার ছিল আমার কাছে, আমি অবহেলা করে দিয়েছি। জাস্ট না বলে দিয়েছি, আমি নাম বলছি না কোন বড় নেতা আমাকে বলেছিল তৃণমূলের, কিন্তু আমি না বলেছিলাম কেন, যে না, আমার কাছে লড়াইয়ে জেতা হারাটা ব্যাপার ছিল না। দুটো কারণে আমি লড়েছিলাম। সাধারণ মানুষ আমাদেরকে দিনের পর দিন যখন দেখেছে রাস্তায় হেঁটেছে, আন্দোলন করছি, সবাই বলতো আপনাদের মতো মানুষ কেন আসেন না। আমি গেলাম যে হোয়াট ইজ হোয়াট, ভোটটা কীভাবে হয়। আমার একটা শিক্ষা যা হয়েছে, আমি লেখাপড়া নিয়ে থাকি না, আমার কাজটা ছবি আঁকা।
তা নাহলে আমি একটা এত বড় একটা মানে অর্ধেক রামায়ণ আমি লিখতে পারতাম যে আমি যখন যাদবপুরে দাঁড়ালাম সেটার অভিজ্ঞতা, সেইখানে ভোট কিভাবে হয় এবং সেই ভোটে দাঁড়ালে প্রার্থীদের সঙ্গে কি করা হয়, তার সাপোর্টার যারা তাদেরকে কি করা হয়। তো এইখানে আমি আবারও বলছি, মানে তুমি বলছো তোমার আত্মজীবনীর অর্ধেক পাতা শুধু যাদবপুর অতি অবশ্যই, এবং সাধারণ মানুষের দুঃখ। ঠিক আছে, আমি এই মুহূর্তে কৌস্তব বাগচি বিজেপিতে যোগ দিয়েছেন, তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, জনতার মাঝে ভগবান সুস্বাগতম। প্রত্যাশিত যে জল্পনা যেহেতু যে বিজেপি দলে কৌস্তব যে দলে যোগ দিয়েছেন সেই দলে যেতে পারেন জাস্টিস গাঙ্গুলি, কিন্তু কুণাল ঘোষ আক্রমণ প্রত্যাশিত ছিল, যে কুণাল ঘোষ বারবার কমরেড বলে ঝান্ডা ধরার পরামর্শ দিতেন। আজকে এত বড় ঘটনা এবিপি আনন্দ ব্রেক করার পর কুণাল ঘোষের যে এক্স অ্যাকাউন্ট তাতে কুণাল ঘোষ লিখছেন রাজনৈতিক মতপার্থক্য থাকবে, কিন্তু অন্য গুরুত্বপূর্ণ পেশা থেকে যদি কেউ রাজনীতিতে আসেন তাহলে সংসদীয় গণতন্ত্রের রাজনীতিতে তা স্বাস্থ্যকর বা ইতিবাচক। কুণাল ঘোষ লিখছেন, একজন রাজনৈতিক কর্মী হিসেবে স্বাগত জানাচ্ছি, তবে বিশেষ করে এই পেশার কেউ রাজনীতিতে এলে তার আগের পেশাগত সিদ্ধান্তগুলো নিয়ে নিরপেক্ষতাজনিত প্রশ্ন উঠতেই পারে, সেটাও স্বাভাবিক। এটার সঙ্গে কেউ দ্বিমত হবেন না। আমি একবার পঙ্কজদার কাছে আসছি। পঙ্কজদা, তোলপাড় পড়ে গেছে চতুর্দিকে এবং অবশ্যই এক পক্ষ যেরকম আক্রমণাত্মক, আর এক পক্ষ দরজা খুলে দিচ্ছেন, আর এক পক্ষ এই মুহূর্তে হয়তো কথা বলতে চাইছেন না যে কি হবে। ব্রেকিং নিউজের ক্ষেত্রে দুবারই আপনি নাম্বার 1, সো আপনি ব্যতিক্রমী সঞ্চালক, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এবার যে কথাটা আপনাকে বলছি, যার নাম এইমাত্র কিছুক্ষণ আগে করলেন কুণাল ঘোষ, তিনি কিন্তু যেমন ওনাকে কমরেড বলেছেন, তেমনি দেখবেন একবার বলেছেন যে অরণ্যদেব গাঙ্গুলি। সো অরণ্যদেব আমরা আমাদের ছোটোবেলায় যখন আনন্দবাজারে যখন পড়তাম তখন দেখতাম যে অরণ্যদেব ক্যান অ্যাকমপ্লিশ এনিথিং। একদম একদম, আমি শুধু যোগ করি দুষ্টের দমন শিষ্টের পালন। না, আমি ওটাও বলছি না, অরণ্যদেব সবকিছু করতে পারে। একদম। এইবার এটা ঘটনা যে জুডিশিয়ারির ক্ষেত্রে ভারতবর্ষে প্রাচীনতম হাইকোর্ট ক্যালকাটা হাইকোর্ট, সেখানে উনি যে কাজ করেছেন সেটা কিন্তু আপনাকে বলবো একদম আর্থ শেকিং, এর মধ্যে কোনো সন্দেহ নেই। জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, এইটা কিন্তু আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। আজকে চিন্তা করে দেখুন, ডিএ মামলাটা 13 বার সুপ্রিম কোর্টে আজ অব্দি হিয়ারিং পায়নি। এইটা তো মানুষ দেখছে। কাজেই সেই ক্ষেত্রে কিন্তু উনি রাত্রি 10টায় কোর্ট বসিয়ে 2 ঘন্টার মধ্যে সিবিআইকে বাধ্য করেছেন একটা অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে। সো এই ক্ষেত্রে জাস্টিস গাঙ্গুলি এমন কতগুলো স্টেপ নিয়েছেন যেগুলো কিন্তু মানুষের আস্থা ফিরিয়ে দিয়েছে বিচার ব্যবস্থার দিকে। কিন্তু তার সঙ্গে আমি এটাও বলবো যে আপনি যেটা বলেছেন প্রথমে, দেখুন আজকে গত 12 বছর ধরে আমাদের রাজনীতি বন্ধা, এই রাজনীতি জলায় আবদ্ধ, এখানে বদ্ধ নালার মতো হয়ে গেছে, এখানে ভালো মানুষ নেই। আজকে শুভময়ের মতো ছেলে, আজকে বিশ্বনাথ চক্রবর্তীর মতো মানুষ, রবীন্দ্রবাবুর মতো মানুষের রাজনীতি করবে না, আপনি বড় অফার দিলেও করবে না, কারণ তারা জানে ইম্পেডিমেন্টটা কোন জায়গাতে। সেই জায়গাতে যদি জাস্টিস গাঙ্গুলি একটা ট্রেন্ড সেটিং বা একটা পাথ ফাইন্ডিং ভূমিকা পালন করতে পারেন, যে দলেই যান কোনো আপত্তি নেই, বিজেপি, কংগ্রেস, সিপিএম, ডেফিনেটলি হি উইল নট জয়েন টিএমসি, এটা একদম শিওর। কিন্তু এইটা আমি আপনাকে কিন্তু বলবো যে বিজেপির মতো রেজিমেন্টেড পার্টি, যেমন ধরুন আমি আপনাকে একটা ঘটনা বলি, সেটা না বলে পারছি না, বিজেপি পাওয়ারে আসবে কি পাওয়ারে আসবে না এটা নিয়ে আমার কোনো হেডেক নেই, কিন্তু ধরুন যে আজকে ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ এই রাজ্যে এসছেন, এই ইলেকশন কমিশনের যে 3 জনের মধ্যে 2 জনকে নির্বাচিত করতে পারবেন কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী, আর 1 জন থাকবেন মাত্র অপোজিশন লিডার, এর থেকে ট্রেচারাস সিদ্ধান্ত কিন্তু ভারতের সংসদীয় গণতন্ত্রে কিন্তু হয় না। এটা কিন্তু ইটস এ স্ট্যাব অন দ্য ব্যাক অফ ডেমোক্রেসি, এটা আমি আপনাকে বলছি। তাতে বিজেপি নেতারা আমার সম্বন্ধে যাই মনে করতে পারেন করুন, কিন্তু এই রকম সিদ্ধান্তের ক্ষেত্রে জাস্টিস গাঙ্গুলি দেখা গেল উনি জয়েন করলেন, জিতলেন, জেতার পরে এই টাইপের সিদ্ধান্ত উনি কতখানি অ্যাডজাস্ট করতে পারবেন
এটা কিন্তু ভবিষ্যৎ। আমি এখানে শুভময়দার কাছে আসবো যে এই যে একজন রেজিমেন্টেড পার্টি বা যে কোনো পার্টিতে গেলে একটা দলীয় হুইপ মানতে হয়। আজকে যে মানুষটি তার গোটা কেরিয়ারে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছেন তাকেও এই প্রশ্নের মুখোমুখি কোথাও হতে হবে যে অজিত পাওয়ারকে যে দল দুর্নীতিগ্রস্ত বলতো এবং দুর্নীতির তালিকা দিত, অজিত পাওয়ারকে সেই দল একেবারে অ্যাবজর্ভ করে এখন তার সম্পদ হয়ে গেছে। আমি বলছি এই ধরনের প্রশ্নের মুখে তো পড়তে হবে যদি তিনি বিজেপিতে যোগ দেন। মূল কথা হলো রাজনীতির ক্ষেত্রে বিজেপি যে ধরনের কম্প্রোমাইজ পশ্চিমবঙ্গে করেছে, বিজেপি তো সত্যিই সর্বভারতীয় দল, রেজিমেন্টেড, তাদের একটা ভাবনা আছে এবং জাতীয়তাবাদী যে ভারতবর্ষ, ভারতের বিভিন্ন জনজাতিদের মধ্যে আরএসএস এর যে ধরনের কাজকর্ম, একে অস্বীকার করা যায় না, মতটা না মিলতে পারে কারুর সঙ্গে। একই সঙ্গে বিজেপির মধ্যে যে অগণতান্ত্রিকতার ছাপ আছে, অর্থাৎ যে কথাটা পঙ্কজদা এক্ষুনি বললেন, এইখানে কিন্তু উল্টো একটা যুক্তিও আসে, কারণ রাজনৈতিক দল কোনো অ্যাবস্ট্রাক্ট এন্টিটি নয়, একটা বিমূর্ত ভাবনা নয়। রাজনৈতিক দল মানুষ দিয়ে তৈরি হয়। ফলে অভিজিৎ বাবুর মতো মানুষ আমরা যেভাবে তাকে দেখেছি, সেটা তো আর খাটের তলায় টাকা দিয়ে বিচার করার মতন মানুষ নন। এই ধরনের মানুষ যখন আসছেন, অবশ্যই যাদের রাজনৈতিক মতাদর্শ মিলবে না তারা দুঃখ পাবে, কিন্তু একই সঙ্গে অভিজিৎ বাবুর এই যে কোর্টে থাকা, তার যে বিচার ব্যবস্থা জানা, এটা কিন্তু বিজেপিতে তিনি যদি যান, তাদের যে অগণতান্ত্রিকতা, সেই জায়গায় তিনি হয়তো তাদের চোখে আঙুল দিয়ে দেখাতে পারবেন। ফলে সেই জায়গায় কিন্তু যে রাজনৈতিক দলই তাকে পান না কেন, সিপিআইএম হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, রাজনৈতিক দলের যে নেতারা আইন টাইন ভুলে গিয়ে, শাসক মানেই তো অত্যাচারী, শাসক মানেই তো সে কিছু ছাড়তে চায় না, এই ধরনের মানুষ কিন্তু তাদের চোখের সামনে দেখিয়ে দিতে পারেন যে গণতান্ত্রিক পদ্ধতিতে শাসক হওয়া মানেই অটোক্রেসি নয়, গণতান্ত্রিক পদ্ধতি মেনে একবার জিতলে একবার হারাও যায়। আমি কিন্তু 180 ডিগ্রি আলাদা কথা বলতে চাই, মানে আমি সাধারণত শুভময়ের সাথে একমত হই। আমি ভালো যখন বলছি তখন বলছি যে ভাই মানে মনিরুল আলাবুল এরকম হচ্ছে না, মানে মাসুল পাওয়ার হচ্ছে না, ভোট লুট করবে না, এই জায়গা থেকে আমি বলছি যে ভালো মানুষের এন্ট্রি হচ্ছে, আমি স্বাগত জানাচ্ছি, সে যে রাজনৈতিক দলে করুক। কিন্তু পলিটিক্যাল সিস্টেমের মধ্যে মানে রাজনৈতিক দল আনুগত্য দাবি করে। আপনি অভিজিৎ গাঙ্গুলি ধরেন বিজেপিতে গেল, তিনি যদি মানে মোদিকে প্রশ্ন করেন, মানে তিনি যদি শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করেন, তিনি কতদিন অভিজিৎ গাঙ্গুলি হিসেবে থাকতে পারবেন ওই দলের মধ্যে? মানে রাজনীতি একদম অ্যাবসলিউট আনুগত্য। আমি যোগ করব যে মানুষটা কিন্তু নিজের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চের রায়ের পর সুপ্রিম কোর্টকে চিঠি দিয়েছিল, একদম যে দেখুন এই রায় কি করে। আমি আপনাকে বলছি মনোরঞ্জন ব্যাপারী যেমন থাকতে পারছে না, শ্বাস কেটে যাচ্ছে, এরকম যাদের হৃদয় আছে, বিবেক আছে, রাজনীতিতে কিন্তু প্রশ্ন করলে আপনার থাকার কোনো সুযোগ নেই। রাজনীতি অন্ধ আনুগত্য শুধু চায়, আপনি রয়্যাল কিনা, আমার রয়্যালিটি হলো একমাত্র মাপকাঠি। কিন্তু হ্যাঁ, তার বাইরেও একটা সার্ভিস দেওয়ার সুযোগ আছে। ধরেন আমাদের এই মুহূর্তে যে বিদেশ মন্ত্রী, তিনি কি সার্ভিস দিচ্ছে না? জয়শঙ্কর সার্ভিস দিচ্ছে না, এখন টেকনিক্যাল সার্ভিস দিচ্ছে, সফল মন্ত্রী জয়শঙ্কর। আপনি কি মনে করেন জয়শঙ্কর কি একদম বিজেপির একদম বিরাট কিছু আদর্শগত অবস্থান থেকে সার্ভিস দিচ্ছে? একদম টেকনিক্যাল জায়গা থেকে উনি সার্ভিস দিচ্ছেন। অজিত দোভাল যে সার্ভিস দিচ্ছে, আপনি কি মনে করেন একেবারে মানে বিজেপির মানে হার্ডকোর লোক নাকি? মানে একদম টেকনিক্যাল জায়গা থেকে এসেছে। না না, আমি বলছি টেকনিক্যাল সার্ভিসটা দিচ্ছে। আমি না না আমি মন্ত্রী বলছি না, আমি বলছি টেকনিক্যাল সার্ভিস দিচ্ছে। ফলে অভিজিৎ গাঙ্গুলির মতন মানুষরা কিন্তু অক্সিলারি সার্ভিস দিতে পারে, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। আপনি বলছেন রাজনীতি সমৃদ্ধ হবে, নিঃসন্দেহে সে সম্বন্ধে থাকবে। আমি পঙ্কজদাকে, দর্শকরা জানেন আমি অরণ্যদেবের ভীষণ ভক্ত। তো অরণ্যদেব হচ্ছে পৃথিবীর ইতিহাসে প্রথম কস্টিউম সুপারহিরো কেন? যে তিনি সব পারেন, তার বজ্র মুষ্টিতে সমস্ত কিছু জব্দ হয়ে যায়। নিঃসন্দেহে এই তকমা, হ্যাঁ সেটা অত্যন্ত সমালোচনার দৃষ্টিতে কুণাল ঘোষ এই কয়েনে যে জন্ম দেন, কিন্তু অরণ্যদেবের কাছে প্রত্যাশা মানুষের সেইভাবে পাবে। আমি এইখানে ঠিক কোন ভাষায় মাননীয় বিচারপতি আজকে বলেছেন যে কার্যত শাসক দলের চ্যালেঞ্জ তাকে এই সিদ্ধান্তর দিকে ঠেলে দিয়েছে, ঠিক কী বলেছেন চট করে একবার দেখাবো। বৃহত্তর ক্ষেত্রে আমাকে যেতে হচ্ছে, এই জন্যে আমি আমাদের ক্ষমতাসীন দলকে অভিনন্দন জানাবো যে আমি যখনই কোনো ন্যায় বিচার করতে গেছি, যেখানে ন্যায্যতা থাকবে, সেটা যখনই তাদের পছন্দ হয়নি, তাদের বিভিন্ন মুখপাত্র আদালতের এবং বিচারপতির উদ্দেশ্যে অত্যন্ত অপমানজনক সব মন্তব্য করেছেন, অত্যন্ত ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন। কিছু দালালও নেমে পড়েছিল মাঠে কালো কোট গায়ে দিয়ে, যারা ওই একই রকমের গালাগাল আমাকে করত। এই যে রঙ্গ ব্যঙ্গ অপমান, এবং বারে বারেই আমাকে বলা হয়েছে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে
যখনই তারা কোনো প্রতিক্রিয়া দিয়েছেন যে আপনি মাঠে আসুন, সামনে মাঠে আসুন, এসে লড়াই করুন। তো আমি ভেবে দেখলাম যে তারা যখন ডেকেইছেন এত করে এবং এত ধরনের ব্যঙ্গ এবং অপমানজনক কথা বলেছেন, তাহলে তাদের ইচ্ছেটাই পূর্ণ হওয়া উচিত, পূর্ণ হওয়া দরকার। সেই জন্যই আমার এই পদ ছেড়ে এখন চলে আসা। তার এই সিদ্ধান্তের প্রেক্ষিতে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম কি বলছেন দেখুন। যেভাবে তিনি শিক্ষক নিয়োগের দুর্নীতি প্রশ্নে, অন্যান্য দুর্নীতির প্রশ্নে একটা ভূমিকা পালন করেছেন বিচারপতি হিসেবেই, অনেক বেকার ছেলেমেয়েদের মনে আশা জাগিয়েছেন এবং তাদের প্রতি ন্যায় হবে, ইনসাফ হবে এবং তিনি করবেন সেই বিশ্বাস তৈরি করেননি। তিনি সেরকম আদেশ অনেক দিয়েছেন, অনেক মন্তব্য করেছেন, যাতে অনেকে হয়তো ভালো চোখে দেখেনি, কিন্তু আমার মনে হয় তার একটা মানুষের প্রতি একটা কমিটমেন্ট আছে, সোসাইটির প্রতি কমিটমেন্ট আছে এবং পশ্চিমবঙ্গের যে অবস্থা, দেশের যে অবস্থা, সেই নিরিখে এই ধরনের মানুষও বিভিন্ন ক্ষেত্রে যারা ব্যক্তিত্ব আছেন তাদের সবারই ভূমিকা পালন করতে হবে। যখন উনি ইচ্ছা প্রকাশ করেছেন, সেই ইচ্ছা যদি গৃহীত হয় এবং তিনি সেই জায়গায় থাকেন, আমরা সবসময় স্বাগত জানাবো তাকে। তার ভূমিকা আজকে দেশকে বাঁচানো, সংবিধানকে বাঁচানো, সাংবিধানিক কাঠামোকে বাঁচানো এবং দুর্নীতি দুষ্কৃতি রাজকে সমাপ্তির জন্য যে ডাক দিয়েছি আমরা, তাতে তাকে আমরা সবসময় তার ভূমিকাকে শ্রদ্ধার সঙ্গে আমরা গ্রহণ করব। আবার বলছি, এখনো পর্যন্ত যা ইঙ্গিত তাতে বিজেপি দলে যোগ দিতে চলেছেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার পূর্ব মেদিনীপুরে একটি কেন্দ্র তমলুক, সেখানে তার নাম শোনা যাচ্ছে, কিন্তু বারবার তাকে বামেদের ঘনিষ্ঠ এই সমালোচনা সহ্য করতে হয়েছে শাসক দলের কাছ থেকে। আবার মনে আছে 2 বছর আগে, দর্শকদের বলে রাখবো যে এই ইন্টারভিউটিও আগামীকাল আমরা সম্পূর্ণ পূর্ণাঙ্গ দেখাবো, যাতে এই দিনের সম্ভাবনার কথা, তিনি রাজনীতিতে আসতে চান কি না, শাসক দলের একাধিক প্রশ্নের উত্তর তিনি একেবারে খোলামেলাভাবে ঐতিহাসিকভাবে দিয়েছিলেন। প্রচুর মামলা হয় তারপর আমার বিরুদ্ধে, যাদবপুর থানায় আমায় ডেকে পাঠানো হয় দুর্গাপুজোর দ্বাদশীর দিন, আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু এই সাক্ষাৎকারটি আগামীকাল আপনাদের সামনে আমি রাখবো। ইনফ্যাক্ট এই সাক্ষাৎকারটি প্রোমো দেখে তাদের আইনি অধিকার অবশ্যই ছিল, তারা হাইকোর্টে চলে গেছিলেন এই টেলিকাস্টটা বন্ধ করার। স্বয়ং কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি টেলিকাস্ট রদ করেননি। আমরা 8টার সময় সেই আজ থেকে 2 বছর আগে এই সাক্ষাৎকারটি দেখাই। এই সাক্ষাৎকারে একটি অংশ ছিল জানেন, যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছ থেকে কাজ শিখেছেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একেবারে খোলামেলা নিজের পূর্বাশ্রমের কথা বলতে গিয়ে সে কথা বলেছিলেন। ছোট্ট একটা অংশ দেখাবো, তারপর অধ্যাপক রবীন্দ্রনাথ বাবুর কাছে আসবো। দেখুন, আপনার দ্বিতীয় আরেকটা, যদি ওই জাম্প কাটের জনক কিছুদিন আগে এই পৃথিবী ছেড়ে চলে গেলেন, তো সেই জাম্প কাটে একটু সামনে চলে আসি। আরেকটাও তো ঝুঁকি, যখন আমরা শুনেছি যে আইনজীবীদের পসার জমে ওঠে, তার যা অঙ্ক, তার তুলনায় একজন মাননীয় বিচারপতির বেতন কিছুটা কম হয়, তো সেখানে একটা আর্থিক ক্ষতিও তো থাকে, তো সেটা ঝুঁকি বলে আমার না, আর্থিক ক্ষতি থাকে নিশ্চয়ই, আমার ক্ষেত্রেও অনেকটাই ছিল। কিন্তু যখন আমি দেখলাম যে এই দুটোর মধ্যে তুল্যমূল্য বিচার করে দেখলাম যে আমার তো আর্থিক যেটা ছিল সেটা যে কোনো দিন কমেও যেতে পারে। জজ হলে অন্তত কিছু কাজ করার যদি সুযোগ আমি পাই, মানে তখন তো এসব ভাবিনি যে এইভাবে আমাকে সামনে এরকম মামলা পাবো, এরকম দুর্নীতি পাবো। তো যদি সুযোগ পাই তাহলে হয়তো খানিকটা সিকিউরড পজিশনে যাব, ঠিক আছে। তখন বেশ কিছু টাকা রোজগারও করতাম, অনেক বড় বড় মামলার সঙ্গে যুক্ত ছিলাম এবং আমার খুব সৌভাগ্য যে আমি অনিন্দ্য মিত্র এবং বিমল চট্টোপাধ্যায় মানুষদের সঙ্গে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের একেবারে পায়ের তলায় বসে শিখেছি। সেই জন্য আজকে আমাকে কোর্টে বসে ঠকানো খুব মুশকিল, একটা বাজে কথা বলে চলে যাওয়া খুব মুশকিল তাদের। এবং আমি দেখতে পাই যে বহু মানুষ, বহু অ্যাডভোকেট তাদের কাছে আসতেই পারেন না। আমার যে ধরনের ক্লায়েন্টেল ছিল তারা ওনাদেরকে এনগেজ করতে পারতো এবং আমি তাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আমি অধ্যাপক রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে যাব। রবীন্দ্রনাথবাবু, এক হচ্ছে যে একদিকে জল্পনা, একদিকে তথ্য বলছে যে বিজেপি দলে যোগদানের সম্ভাবনাই বেশি, কিন্তু কিভাবে আম জনতা, আমি বারবার বাঙালির কথা বলছি, তারা কিভাবে দেখবেন? দেখুন, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ওনার যে কথা সেটা মেনে সত্যি বলতে হয় অন্ধকার নেমে এসছে, হ্যাঁ। এবং ওই শক্তি চট্টোপাধ্যায়ের কথাটা বারবার করে আমরা মনে পড়ছে যে মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। অভিজিৎ গাঙ্গুলি তার বিচারের জায়গা থেকে, বিচারপতির জায়গা থেকে মানুষের পাশে অন্য একটা ভূমিকায় নেমে আসছেন,
সুস্বাগতম। উনি এই যে সীমিত যে সময়, সেই সময়ের মধ্যে বিচার বিভাগে গিয়ে দেখেছেন ক্ষমতার অলিন্দে যোগাযোগ রেখে মানুষ কিভাবে দুর্নীতি এবং নানাভাবে শোষণ করে এবং মানুষকে তাদের ক্ষমতায়ন বলেছেন সাক্ষাৎকারে তারা কত ক্ষমতাশালী, তারা অর্থবান, তারা আইনের ফাঁক গলে বেরিয়ে যায়, নিজে বঞ্চিত করে। কিন্তু বিচার বিভাগ কিন্তু রিঅ্যাক্টিভ, আপনাকে মানতে হবে। একটা কিছু ঘটে গেল, বিচার বিভাগ এসে তার পাশে দাঁড়ায়, কিন্তু প্রোঅ্যাক্টিভ হয়েছে সেটাকে রোধ করার ক্ষমতা কিন্তু বিচার বিভাগের নেই। সুতরাং তিনি সেই প্রোঅ্যাক্টিভ জায়গায় না গেলে উনি যে পারবেন না এটা বুঝতে পেরেছেন, উনি সেই জায়গা থেকে সরে আসছেন। দ্বিতীয় যে জায়গাটা বলতে হয় যে আমরা একটা খুব শূন্যতার সময়ে বাস করছি। যদি আপনি ধরে নেন গত 3 দশক ধরে পশ্চিমবঙ্গ তো বটেই, সারা পৃথিবীতেই একটা ইমানসিপেটরি আইডিয়াজের অভাব আছে, ইমানসিপেটরি ম্যানের অভাব আছে, আইকনের অভাব আছে। সুতরাং একটা রোল মডেল, এটা সত্যি যে ডেমোক্রেসিতে একটা লোক কিন্তু অরণ্যদেব হতে পারে না। আপনাকে কনস্টিটিউশন এখন পলিটিক্যাল পার্টি মেনে নিয়েছে, 10th শিডিউলে গেলে আপনি পলিটিক্যাল পার্টি এবং পলিটিক্যাল পার্টির মধ্যে আসতেই হবে। কিন্তু এটা ঘটনা যে দলই আসুন, এখনো উনি বলেননি, আমি জল্পনার মধ্যে যেতে চাই না কোন দলে উনি যাবেন, কিন্তু এইটুকু ঘটনা যে এটার মধ্যেও কিন্তু একটা ডায়ালগ, একটা ডেমোক্রেটিক প্রসেস ইনার পার্টি কনফ্লিক্টের মধ্যেও থাকে। ওনার মতো মানুষ, সাহসী মানুষ, সৎ মানুষ, ইন্ডিপেন্ডেন্টলি ডিসিশন নিতে পারে, এই রকম মানুষ যদি এই ইনার পার্টির জায়গায় গিয়ে দাঁড়ায়, তাহলে ওই যে অন্ধ আনুগত্য এইটা থাকে না। তখন তিনি কিন্তু আবারও তাদেরকেও থ্রেট করতে পারেন, ঠিক আছে ছেড়ে দাও আমার রাজত্ব, আমি আবার ফিরে যাব ওখানে, আমি আবার মানুষের মধ্যে গিয়ে দাঁড়াবো। এবং সেই জায়গাটায় গিয়ে উনি ছেড়ে দিয়ে ফের আবার মানুষের কাছে অন্য কোনো ভূমিকায় আসতে পারেন, যেটা আমরা হয়তো এই মুহূর্তে ভাবতেই পারছি না। তৃতীয় যে কথাটা, উনি কি পারবেন? এখন একটা না একটা, এটা খুব কর্দমাক্ত একটা বিরাট ব্যবস্থা। এই ব্যবস্থার মধ্যে একটা ছোট্ট মানুষের কি ক্ষমতা, মানুষের ক্ষমতা, একটা লিডারশিপের কিন্তু বিরাট ক্ষমতা আছে। আমি ওবামার একটা কথা বলছি, ওবামা বলেছিলেন চেঞ্জ উইল নট কাম ইফ উই ওয়েট ফর সাম আদার পারসন সাম আদার টাইম। একটা না একটা সময় তো আমাকে চেঞ্জের জন্য কথা ভাবতে হবে। আমরা সবাই যদি বসে থাকি, আমরা সবাই যদি সাধারণ মানুষ, সৎ মানুষ সবাই যদি, তাহলে তো ওই জায়গাটা তো ভেকেন্ট থাকবে না। কোনো না কোনো বদমাইশ, কোনো না কোনো ওই দুর্নীতিগ্রস্ত মানুষ যাদের খাটের তলা থেকে কোটি কোটি টাকা পাওয়া যায়, তারা এসে দখল করবে। বিচারপতি গাঙ্গুলি সেই জায়গাটা এসে দাঁড়াচ্ছেন, এই মুহূর্তে প্রত্যেকটি মানুষ তাকে স্বাগত জানাবে। সুতরাং আমরা মনে করছি সারা পশ্চিমবঙ্গের মানুষই স্বাগত জানাবে কোনো না কোনোভাবে। উনি এই রাজনৈতিক প্রসেসে চেঞ্জ নিয়ে আসবেন। আজকে থাক না, যদি অন্ধ আনুগত্য বাদ দিয়েও উনি তো নতুনভাবে একটা রাজনীতিকে শুরু করতে পারেন, সেই প্রত্যাশা নিয়েই আমরা। কিন্তু আপনার কথা থেকে একটা জিনিস স্পষ্ট, সেটা হচ্ছে বঙ্গবাসীর অপরিসীম প্রত্যাশার চাপ থাকবে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ওপর। প্রত্যাশার চাপ, ঠিক সৌরভ গঙ্গোপাধ্যায় মাঠে নামলে যেরকম শুধু গ্যালারি নয়, ওই টিভি সেটের সামনে কোটি কোটি মানুষের প্রত্যাশার চাপ নিয়ে, দু কাঁধের ওপর চাপ নিয়ে তাকে বোলারের সামনে দাঁড়াতে হতো, ঠিক সেই রকম অপরিসীম প্রত্যাশা, সমাজ বদলের প্রত্যাশা, সমাজকে দুর্নীতি মুক্ত করার প্রত্যাশার চাপ থাকবে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ওপর। আমি ঠিক এইখানে, আমরা পরিষ্কার, আমার সহকর্মী সৌভিক মজুমদার জিজ্ঞেস করেছিল যে কোন দল, উত্তরে ঠিক কি বললেন দেখুন। স্যার, আপনি বলছেন বৃহত্তর ক্ষেত্রে আপনি পদার্পণ করতে চান। এই বৃহত্তর ক্ষেত্র বলতে আমরা কি বুঝবো? কোনো রাজনৈতিক দলে যোগদান করতে চান? রাজনৈতিক ময়দানেই আমি যাব, কিন্তু কোন রাজনৈতিক দলের হয়ে আমি শুরু করব সেটা আমি আজকেই বলছি না। ভোটে দাঁড়াচ্ছেন স্যার? না, সেটা আমার হাতে নয়। ভোটে দাঁড়ানো বা না দাঁড়ানো সেটা, আমি যদি আদৌ কোনো রাজনৈতিক দলে যোগ দিই, বৃহত্তর ময়দানে তো নামবই। রাজনৈতিক দলে না গিয়ে বা না গেলে আমার মনে হয়েছে যে আদালতের ক্ষেত্রের বাইরে যে বহু সাধারণ মানুষ আছে তাদের কাছে পৌঁছানো যাচ্ছে না। রাজনীতি মানে তো একটা ক্ষমতা দখলের লড়াই। সেই লড়াই একটা গণতান্ত্রিক পদ্ধতি হচ্ছে নির্বাচন। সেই নির্বাচনে আমি যেতেও পারি, অর্থাৎ আমি নাও যেতে পারি, কিন্তু টিকিট দেয়া না দেওয়া, তারপরে যদি সেই রাজনৈতিক দল, যদি আমি সেই কোনো রাজনৈতিক দলে যোগদান করি, এখানে অনেকগুলো রাজনৈতিক দল আছে, বাম দল আছে, কংগ্রেস আছে,
বিজেপি আছে, ছোট ছোট অন্য অনেক রাজনৈতিক দল আছে, তারা যদি মনে করেন যে আমাকে টিকিট দেবেন, তখন আমি ভেবে দেখব যে সেই প্রার্থী পদ আমি নেব কি নেব না। এবার আমি যে মানুষটার কাছে যাব তার কাজের চৌহদ্দি ঠিক সেই একই জায়গায় যেখানে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চৌধুরী, অর্থাৎ কলকাতা হাইকোর্টের অলিন্দ। আমি বিক্রম বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবো। বিক্রম, প্রথমে জানতে চাইবো আইনজীবী হিসেবে, দীর্ঘদিন বিচারপতির মামলায় এজলাসে আইনজীবী হিসেবে থাকার, এবং আজকে যখন একেবারে রোলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন এবং রাজনীতিতে আসার কথা একবারও অস্বীকার করেননি। আমি বাড়তি আমাদের সূত্রের খবর বলছে তিনি বিজেপিতে সম্ভবত যাচ্ছেন, 7 তারিখ জয়েনিং, হয়তো তমলুক সিটটা তিনি লোকসভা প্রার্থী হিসেবে লড়বেন। এই গোটা বিষয়টা দীর্ঘদিনের সহকর্মী আমি বলবো, কিরমভাবে দেখছেন আপনি? দেখুন, এটা আমি খুব সারপ্রাইজড আজকে শুনে যে উনি রেজিগনেশন দিয়ে দেবেন। তারপরে তো বিভিন্ন জায়গার থেকে শুনছি যে উনি রাজনীতি জয়েন করবেন। অবশ্য অফিসিয়ালি এটা শুনলাম না যে উনি কোন দল জয়েন করবেন। ঠিক। তবে হ্যাঁ, কোর্টে মামলা করে ওনার ঘরে আমি অনেক মামলায় অ্যাপিয়ার করেছি এবং ওনার রায় অনেক ক্ষেত্রে ডিভিশন বেঞ্চ আপহেল্ড করেছে, সুপ্রিম কোর্ট আপহেল্ড করেছে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই সুপ্রিম কোর্ট আপহেল্ড করেছে। কয়েকটা ক্ষেত্রে যেগুলো টার্মিনেশন হয়েছিল সেগুলো রিহিয়ারিংয়ে দিয়েছে। তা ওনার ঘরে আমি অনেক দৃষ্টান্তমূলক রায় ওনাকে দিতে দেখেছি এবং বাঁধা ধরা রায় আপনারাও দেখিয়েছেন, যে ধরুন বিকেল 5টার মধ্যে পার্থ চট্টোপাধ্যায়কে উনি ডিরেকশন দিলেন। তারপরে একদম মানে খুব কুইক, মানে জুডিশিয়ারি যাতে করে অর্ডার খুব কুইক কার্যকর হয় সেই ব্যবস্থাটা করার উনি সারা জীবন চেষ্টা করে গেছেন। এটা আমি নিজে ওনার ঘরে মামলা করে এটা আমি দেখেছি এবং অনেক সময় আমি ফিলও করেছি যে উনি দুর্নীতি মুক্ত করার চেষ্টা করেছেন। এটা ঘটনা। এখন একটা নতুন জগতে উনি যাবেন, সেটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। হাইকোর্ট জাজ তিনি রেজিগনেশন দিতে পারেন, জাস্টিস অশোক গাঙ্গুলিও বললেন আন্ডার আর্টিকেল 217(1)(a) অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া যে কোনো সময় হাইকোর্ট জাজ রেজিগনেশন দিতে পারে। আমার এখন একটা চিন্তা মাথার মধ্যে আছে যে উনি যেটা বিচারপতি হিসাবে যে ফ্রিলি উনি কাজ করতেন বা যেরকম সাটাং করে একটা অর্ডার দিয়ে দিলেন, রাজনীতিতে গিয়ে তিনি কতটা সেটা কার্যকর করতে পারবেন সেটা ভবিষ্যৎ বলবে। যদিও বা তিনি কোন রাজনৈতিক দলে যাবেন, কি করবেন না করবেন সেটা তিনি এখনো অবধি প্রকাশ্যে কিছু জানাননি। বাইরে যেগুলো কথাবার্তা চলছে আমি তার মধ্যে যেতে চাইছি। কিন্তু রাজনৈতিক দলের তাদের নিজস্ব একটা পলিটিক্যাল হুইপ থাকে। এই পলিটিক্যাল হুইপের বাইরে গিয়ে কথা, আজকে ধরুন যারা তৃণমূল করেন তাদের মধ্যে কি সবাই অসৎ? তা তো না, 1-2 সৎ ব্যক্তিত্ব তৃণমূলেও আছে। কিন্তু আজকে যদি এই শিক্ষক নিয়োগ দুর্নীতি বলুন, খাদ্য কেলেঙ্কারি বলুন, কোনো কিছু নিয়ে তারা আজকে আপনাদের মঞ্চেও আসে বা বাইরে প্রকাশ্যে যেখানেই যাবে, তারা কিন্তু তৃণমূলের বিপক্ষে কিছু বলতে পারবে না, সত্যি জিনিসটা তুলে ধরতে পারবে না। এখন সেই জায়গাটা বিচারপতি গঙ্গোপাধ্যায় যখন কোনো রাজনৈতিক দলের মধ্যে তিনি যাবেন বা রাজনৈতিক দলের হুইপের মধ্যে তিনি যাবেন, তখন তিনি কি সিদ্ধান্ত নেবেন বা কি করবেন সেটা ভবিষ্যৎ বলবে। সেটা তো আগের থেকে কিছু বলা সম্ভব না। তবে আমাদের একটু লাগবে, কারণ আমি মনে করি আরো কিছুদিন তিনি বিচারপতি থেকে যদি রেজিগনেশন দিতেন, এমনি তার অবসর গ্রহণের আর 5 মাস বাকি ছিল, হ্যাঁ পুরো টার্মটা কমপ্লিট করলে আরো কিছু রায় হয়তো আমরা দেখতে পারতাম। তা তিনি তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে করেছেন। বিচার ছিল কিছু, হ্যাঁ আর তো অবশিষ্ট কিছু ছিল না বলেই জানতাম। না না, বিচার অনেকগুলো বড় বড় মামলাই ওনার ঘরে ছিল। শ্রম বিষয়ক একাধিক মামলা ছিল, প্রাইমারি মামলা ছিল, যেগুলো উনি পার্ট আউট করেছেন। কালকে হাইকোর্টে যেটা লিস্ট বেরিয়েছে তাতে আমি লিস্টটা দেখে দেখলাম যেগুলো পার্ট আউট মামলা, যেগুলো উনি হাফ শুনেছিলেন, সেইগুলো উনি কালকে লিস্টে রেখেছেন এবং সেগুলো আমার যেটা মনে হয় কালকে উনি সবকটা মামলায় রিলিজ করে দেবেন। ওনার জুরিসডিকশনই তো চেঞ্জ করে দিয়েছিল, মানে ওনাকে তো লেবারে নিয়ে গেছিলেন। হ্যাঁ, জুরিসডিকশন চেঞ্জ করে দিয়েছে, কিন্তু সেই জুরিসডিকশনের মামলা তো তিনি শুনছিলেন, কিন্তু অন্য জুরিসডিকশন প্রাইমারি বা এসএসসির যেসব মামলাগুলো পার্ট আউট ছিল, বেশ কিছু মামলা পার্ট আউট ছিল। মেজর মামলা ওনার কাছে সেই অর্থে ছিল না, যেগুলো মানে হ্যাঁ সেইগুলো মেজর মামলা যেগুলো ছিল সেগুলো চলে গেছে। হ্যাঁ নিশ্চয়ই। এই যে শ্রম আইন সংক্রান্ত, উনি তো আগেও শ্রম আইনে ছিলেন এবং ওনার প্রচুর রায় আমি একটু কষ্ট করে পড়ার চেষ্টা করেছি। সাধারণ যে কর্মচারী যাদের চাকরিগুলো অস্থায়ী, তাদের নিরিখে ওনার প্রচুর রায় কিন্তু যুগান্তকারী এবং সারা ভারতের কাছে দৃষ্টান্তমূলক। গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, যারা অস্থায়ী কর্মী, তাদের বিষয়ে তিনি যে রায় দিয়েছেন সেই রায়গুলো খুঁটিয়ে পড়লে বোঝা যায় কতটা দরদি মানুষ তিনি। সেটা আমি গরিব মানুষদের ওনার কোর্টে দেখেছি, যখন কেউ নিজে পার্সোনালি
অ্যাপ্রোচ করেছে ওনার কোর্টে, তারা প্রত্যেকেই কিন্তু একটা কিছু রিলিফ দেওয়ার বা তার কথা শোনার তিনি চেষ্টা করেছেন। শুধু তিনিই নয়, অনেক বিচারপতি কলকাতা হাইকোর্টে আছে, আইনজীবী ছাড়াও তো মামলা হয় এবং তারা নিজেরা পার্সোনালি অ্যাপ্রোচ করলে অনেক বিচারপতি শোনেন এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুনেওছেন, রায়ও দিয়েছেন এবং কুইক রায় দিয়েছেন। তিনি শুনেছেন, এটা নিয়ে কোনো সিদ্ধান্ত নেই। কেন তিনি সিদ্ধান্ত নিলেন রাজনীতিতে যাওয়া, সেটা তো আমি একটা কথা না বলে পারছি না। আগামী মঙ্গলবার দিন উনি যখন ওনার ঘোষণা করবেন, এই দিনটি পশ্চিমবঙ্গের ইতিহাসে কিন্তু একটা রেড লেটার ডে হয়ে থাকবে। কারণ ভালো মানুষদের আবার রাজনীতিতে আগমন সূচনা হবে গুড ফ্রাইডে মতো এই দিন থেকে। সো ইট ইজ ওয়েলকাম এ ডিসিশন। আমি আসবো, তার আগে বিক্রম একটা কথা বললো, সেটা হচ্ছে কুইক এবং একেবারে টাইম বাউন্ড, যেটা কিন্তু সচরাচর আদালত মানেই আমরা অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে দেখি একটা দীর্ঘসূত্রিতা থাকে। সেখানে আমি পরিষ্কার ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি এরম বেঁধে দিচ্ছেন, কখনো 5টার মধ্যে, কখনো রাত 11টায় এজলাস খোলা রেখে বিচার করছেন। তো উনি বলেছিলেন যে অনেক সময় যারা অভিযুক্ত তারা এত ক্ষমতাশালী, এত অর্থবান যে সময় দিলে তার ভেতর থেকে মানে তথ্য প্রমাণ নষ্ট করে দেওয়ার বা পুরো প্রসেসটাকে ডিলে করে দেওয়ার একটা সম্ভাবনা থাকে। আমি আবার বলছি, খুব গুরুত্বপূর্ণ একাধিক কথা আপনাদের সামনে ওই দীর্ঘ 2 বছর আগের ইন্টারভিউতে রাখবো, কিন্তু এইখানে আপনাদের পরের একটা প্রতিবেদন এখানে নেব, সেটা হচ্ছে যে বামপন্থী, এই বামপন্থী তকমা তার গায়ে কিন্তু শাসক দল এবং তার বিরোধীরা লাগিয়ে দিয়েছিলেন। না, এক হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ওই সাক্ষাৎকারে তার নাম এবং তার কাছ থেকে তিনি শিখেছেন এটা বলার পর, তারপর বইমেলায় তিনি বামপন্থী বইয়ের স্টলে গেছিলেন ইত্যাদি এবং ইত্যাদি। কান্তি গাঙ্গুলির মঞ্চে আমি দ্রুত একবার ঠিক দেখাবো যে বামপন্থীর, আবার বলছি, রাজনীতি সম্ভাবনার শিল্প, শেষ ভার্ডিক্ট, শেষ কথা বলবেন একমাত্র তিনি কোন দলে যাবেন সেটা মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু এইখানে আমি দেখাচ্ছি যে বামপন্থীদের সঙ্গে তার সম্পর্ক নিয়ে বিরোধীরা পরের পর কটাক্ষ করেছে। দেখুন, স্কুলে নিয়োগ দুর্নীতির মামলায় এতদিন একের পর এক নির্দেশ দিয়ে নানা নজির গড়েছেন তিনি, আর লোকসভা ভোটের মুখে আচমকা অবসর নিয়ে গোটা দেশে কার্যত শোরগোল ফেলে দিলেন সেই ব্যক্তি। তাহলে কি এবার রাজনীতিতে নামতে চলেছেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়? কোন দলে যোগ দেবেন তিনি? সেই দলের হয়ে কি লোকসভা নির্বাচনেও লড়বেন? আমি যদি আদৌ কোনো রাজনৈতিক দলে যোগ দিই, বৃহত্তর ময়দানে তো নামবই। আদালতের ক্ষেত্রের বাইরে যে বহু সাধারণ মানুষ আছে তাদের কাছে পৌঁছানো যাচ্ছে না। যদি কোনো রাজনৈতিক দলে আমি যোগ দিই তাহলে তারা সেটা ভাববেন যে আমি কোথাও প্রার্থী হব কি হব না, এটা তাদের হাতে, আমার হাতে নয়। বিচারপতির পদ থেকে স্বেচ্ছাবসরের সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে এখন নানা মহলের নানা জল্পনা তৈরি হয়েছে। যদি আমি সেই কোনো রাজনৈতিক দলে যোগদান করি, এখানে অনেকগুলো রাজনৈতিক দল আছে, বাম দল আছে, কংগ্রেস আছে, বিজেপি আছে, ছোট ছোট অন্য অনেক রাজনৈতিক দল আছে। তারা যদি মনে করেন যে আমাকে টিকিট দেবেন, তখন আমি ভেবে দেখব। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, বড়সড় অঘটন না ঘটলে তিনি বিজেপিতে যোগ দিতে চলেছেন। যদিও অনেকের ধারণা ছিল বিচারপতির পদ থেকে অবসরের পর অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতিতে নামলে তার সিপিএমে যোগ দেওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু কেন এমনটা মনে হয়েছিল? ইনকিলাব জিন্দাবাদ, যার অর্থ বিপ্লব দীর্ঘজীবী হোক। 1921 সালে ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি তৈরি করেছিলেন হাসরাত মোহানি, যিনি জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকলেও কমিউনিস্ট আদর্শেও বিশ্বাসী ছিলেন। পরবর্তীকালে 1929 সালে পরাধীন ভারতবর্ষে আদালতে দাঁড়িয়ে ঐতিহাসিক লাহোর ষড়যন্ত্র মামলার শুনানিতে ভগৎ সিং দৃপ্ত কণ্ঠে স্লোগান দিয়েছিলেন ইনকিলাব জিন্দাবাদ, অর্থাৎ বিপ্লব দীর্ঘজীবী হোক। আর সেই স্লোগানকেই একটা সময় সমর্থন করতে শোনা গেছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। গত বছর 5ই সেপ্টেম্বর নিয়োগ দুর্নীতির মামলার একটি শুনানি চলাকালীন তিনি বলেছিলেন, আর কটা দিন আছে, চলে যেতে হবে, কিন্তু যাওয়ার আগে কিছু করে যাব। বিচারপতির কথা শুনে এক আইনজীবী বলেছিলেন, বিপ্লব দীর্ঘজীবী হোক। পাল্টা বিচারপতি বলে ওঠেন, বিপ্লব দীর্ঘজীবী হবেই। আবার গত জানুয়ারিতে কলকাতা আন্তর্জাতিক বইমেলায় গিয়ে সিপিএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই এর মুখপাত্র যুব শক্তি স্টলে দীর্ঘক্ষণ ছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আবার গত বছর 3রা ডিসেম্বরের এই ছবিটাও ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনের মঞ্চ, ডান দিকে সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়, বাঁদিকে সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, মঞ্চে মুখ্যমণি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মাঝে মাঝে ভোট হয়, ভোটে লাল জামা গায়ে, নীল জামা গায়ে, রং বদলায়, দিন বদলায় না। মঞ্চের এই ছবি দেখে অনেকেরই মনে হয়েছিল
অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনের রাজনীতির রং লাল। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিচারপতি গঙ্গোপাধ্যায় সম্পর্কে বলেছিলেন, আপনি তো সিপিএম এর লোক ছিলেন, মনে নেই 34 বছর ধরে কি নোংরামি করেছে সিপিএম? এখন সিপিএম নেই, তাই আপনি বিজেপির সঙ্গে আছেন, জয়েন করুন পার্টিতে। শেষমেশ লাল আবির মাখা নয়, বরং রং দে তু মোহে গেরুয়া, সম্ভবত এই গানই গাইতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবিপি আনন্দ। আমি এখানে রাজনৈতিক প্রতিক্রিয়ার কথা যখন এলো, কুণাল ঘোষ আপনাদের খানিকক্ষণ আগে বলেছিলাম, তিনি লিখেছেন আরেকটা দ্বিতীয় টুইট করেছেন, রাজনৈতিক মতপার্থক্য থাকবে, কিন্তু অন্য গুরুত্বপূর্ণ পেশা থেকে যদি কেউ রাজনীতিতে আসেন তাহলে সংসদীয় গণতন্ত্রের রাজনীতিতে তা স্বাস্থ্যকর বা ইতিবাচক। পরের এক্সে বিশ্লেষণ করেছেন কুণাল, তিনি বলছেন, বিচারপতি গঙ্গোপাধ্যায়, নতুন ইনিংসের শুভেচ্ছা। এ ধরনের মানুষ রাজনীতিতে এলে ভালো, তবে প্রশ্ন এক, যে দলেই যান তাতে আপনার আগের রায় সংলাপের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থাকবে, আপনি তৃণমূল বিরোধী হিসেবেই ওসব বলেছেন, প্রমাণ হবে। দুই, যে দলেই যান সেখানে দুর্নীতি বা অন্য কোনো অভিযোগ থাকবেই, সেগুলোকে তখন মেনে নিতে পারবেন তো? বিশ্বনাথ চক্রবর্তী। সুমন্ত, একটা জিনিস বলি যে একটা খোলা মনের মানুষ কিন্তু, মানে যতটুকু আমরা দেখেছি বাইরের থেকে, যেটা এই কুণাল ঘোষকেই কিন্তু উনি, কুণাল দা আমাকে নিজে বলেছেন যে কুণাল ঘোষকেই কিন্তু এজলাসে ডেকে তার সাথে গল্প করেছেন, একাধিক জায়গায় ওনার সাথে কথা বলেছেন, বই নিয়েছেন, বই পড়েছেন, ভালো লেগেছে সেটা জানিয়েছেন। তার মানে কি একটা খোলা মনের মানুষ, মানে এটা কুণাল বলতে পারবে না যে কখনো কুণালের মানে এই ধরনের রায়ের কনটেক্সটে কুণালকে দেখেছে। একটা সামাজিক মানুষের যে বহুত্ব ভাবনা থাকে সেই ভাবনা থেকে দেখেছে। এবং আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হলো যে লার্ন করা, বই পড়া, যেটা উনি বারবার আপনার ইন্টারভিউতে বলেছে, একাধিক ইন্টারভিউতে বলেছে। ফলে একটা মানে শিক্ষিত মার্জিত বাঙালি যে প্রতিনিধিত্ব, সেই যেটা 50-60-এর দশকে আমরা দেখেছি, সেই প্রতিনিধিত্ব কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় করেন। ফলে 50-60-এর দশকে রুচিপূর্ণ, মার্জিত এবং আক্রমণ করলেও তার মধ্যে ভাষাগত একটা সংযম আছে, সেইরকম একটা ভাবনা চিন্তা বা অভিব্যক্তি তার মধ্যে সবসময় আমি দেখেছি অন্তত। দ্বিতীয় যে বিষয়টা আমার কাছে খুব মানে ভালো লেগেছে, একাধিকবার আপনি দেখেছেন কলকাতা মেডিকেল কলেজে চলে গেছে এক অসুস্থ মহিলার চিকিৎসার জন্য, এবং আমি যতটুকু রিপোর্টারদের থেকে শুনেছি যে মানে উনার স্যালারির প্রায় 70-80% উনি বাইরের মানুষকে, গরিব মানুষকে দেন। অর্থাৎ এবং এমনও শুনেছি যে বাড়িতে ঠিক মতন খাওয়ার মতন তার জিনিসপত্র থাকে না, মানে তিনি যার স্যালারি পান সেই স্যালারি মানুষকে দান করেন, বিতরণ করেন, গরিব মানুষের পাশে সেই স্যালারি তিনি দেন। ফলে একজন ব্যক্তি, মানে রাজনীতি যেখানে করে খাওয়ার জায়গা, রাজনীতি মানে আমরা কি দেখেছি যে রাজনীতি মানে করে খাও, রাজনীতি মানে জনগণ নির্বাচিত প্রতিনিধিকে সেবা দিবে, মানে এখন তার প্রতিনিধি জনগণকে সেবা দেয় না, জনগণকে সেবা দিতে হয় প্রতিনিধির জন্য। ফলে সেই জায়গার থেকে অভিজিৎ গাঙ্গুলির মতন লোক, যিনি স্যালারিড অবস্থা অর্থাৎ যিনি চাকরি করা অবস্থাতেই তার বেতনের 75% মানুষকে বিতরণ করতেন, গরিব মানুষের জন্য বিতরণ করতেন, সেই মানুষ রাজনীতিতে যখন আসবেন এটা অন্তত নিশ্চিত হতে পারে যে তিনি অন্যের থেকে টাকা নেবেন না, সততা রক্ষা করবেন। আজকের পশ্চিমবঙ্গে মনে হয় খুব গুরুত্বপূর্ণ এই শেষ বাক্যটা। আমি প্রত্যেকের কাছে আসবো, তার আগে আরেকটা প্রতিবেদন আপনাদের সামনে রাখবো যে বহু সমালোচনা হয়েছে, একেবারে তীব্রতম কার্যত গালিগালাজে তাকে ভূষিত করা হয়েছে রাজনৈতিক দলের পক্ষ থেকে, কিন্তু তার কড়া মনোভাব থেকে বিচারপতি থাকার সময় একটার পর একটা রায়ের ক্ষেত্রে কখনো পিছিয়ে আসেননি তিনি। দেখুন, মামলা যে কেউ ফাইল করতে পারে, যে কোনো প্রেয়ার করতে পারে, এমনকি বলতে পারে চাঁদ আমাকে পেড়ে দাও, এটাও বলতে পারে, এবং যিনি শুনছেন তিনি ডিসাইড করবেন। আমার যতদূর মনে হয় যে আমার কাজকর্মে এবং কথাবার্তায় একটা শ্রেণী খুব বিপদে পড়ছে। বিচার ব্যবস্থারও আমি নাম বলবো না, আপনারা সকলে জানেন কি চলছে। সংবাদ মাধ্যমে ইন্টারভিউ দেওয়া থেকে শুরু করে চাকরি প্রার্থীদের একাংশকে বিভ্রান্ত করে নিজে কি করে সংবাদ মাধ্যমের আলোয় আলোকিত হয়ে লার্জার দ্যান লাইফ নিজের ইমেজ তৈরি করা যায়, এই যদি কারোর লক্ষ্য হয়ে থাকে কোনোদিন সে সুবিচার পাবে না। কখনো অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে সরাসরি উঠে এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম, কখনো আবার নাম না করে প্রশ্ন, পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও নাম না করে জবাব দিয়েছেন, কিন্তু বারবার সবকিছুকে ছাপিয়ে গেছেন কুণাল ঘোষ। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে একটা কথা বলবো, আপনার যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই এত কিছু জমে থাকে তাহলে এটা তো আপনার রিটায়ারমেন্ট এর বছর, আপনি এখনই স্বেচ্ছা অবসর নিয়ে নিন,
এবং 2024 সালে ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেকের বিরুদ্ধে আপনি প্রতিদ্বন্দ্বিতা করুন। এটা বিচারপতির ভাষা নাকি টুলের উপর দাঁড়িয়ে কোনো পথসভায় কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের পথসভা, তৃণমূল বিরোধী ব্যক্তির বক্তৃতা? কণ্ঠটা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, ভাষাটা সিপিএম আর বিজেপির বিরোধীদের। অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আপনি আপনার চেয়ারে বসা দায়িত্বটায় নিজেকে সীমাবদ্ধ রাখুন। আপনি মনে রাখবেন, আপনাকে যেমন ভগবান কেউ কেউ বলেন, দশচক্রে ভগবান ভূত হয়, এটাও কিন্তু আবার বাংলার প্রবাদ। আপনি কিন্তু ভূত হওয়ার দিকে এগোচ্ছেন। এই অভিজিৎ বাবুর মতো বিকাশ ভট্টাচার্যের ক্যাডাররা ওখানে গিয়ে বসে আছে, তাই লিমিট আছে সবকিছুর। একটা আবল তাবল কথাগুলো বলে যাবেন চেয়ারে বসে, কারণ আপনার চেয়ারটা আছে। এখতিয়ার বহির্ভূত কথা বলেছেন, এত বিচারক রয়েছেন, তারাও তো সকাল থেকে রাত কাজ করছেন। উনি একাকী ধর্মপুত্র যুধিষ্ঠির হয়ে বসে আছেন, আপনি তো বিকাশ ভট্টাচার্যকে গুরু মানেন। 2022 ডিসেম্বরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, কিছু দালাল যারা মুখপাত্র বলে পরিচিত, তারা আদালতের নামে যা ইচ্ছে বলছে নিয়োগ হলেই আদালতে গিয়ে স্থগিতাদেশ নিয়ে আসছে। আদালত কি এগরোল নাকি যে এলেই স্থগিতাদেশ পেয়ে যাবে? আমি ধরে নিচ্ছি AG অরণ্যদেব গাঙ্গুলি, কেউ হয়তো নিজেকে অরণ্যদেব ভাবছেন। বিচারকের চেয়ারের প্রোটেকশনকে নিয়ে কেউ যদি বলে আমার দলকে তুলে দেবে, আমি মুখপাত্র হিসেবে তাকে কি আমি রসগোল্লা খাওয়াবো নাকি? যান অরণ্যদেব গাঙ্গুলি, আপনার যা ক্ষমতা আছে করে নিন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিভিন্ন সময়ের করা মন্তব্যের কোলাজ নিজের ফেসবুক পেজে পোস্ট করে তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য লিখেছিলেন, আস্তে আস্তে খুলছে মুখোশ, নগ্ন হয়েছে ন্যায়ের রূপ, মুখ খোলো যদি ভীষণ শাস্তি, তাই কি আমরা রয়েছি চুপ? বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে তৃণমূল সরকারের অম্লমধুর সম্পর্কের কথা প্রায় সকলেরই জানা। ধনখড়ের সঙ্গেও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তুলনা করেছে তৃণমূল। জগদীপ ধনখড় চলে যাওয়ার পর যে ফাঁকা ফাঁকা লাগছিল, ইদানিং জাস্টিস গঙ্গোপাধ্যায়কে দেখে ওই ফাঁকা ভাবটা একটু একটু কেটে যাচ্ছে। জাস্টিস গাঙ্গুলি গোটা বিষয়টা এত ডিটেল জানেন, অবিলম্বে ওনাকে এই মামলায় উইটনেস হিসেবে ট্রিট করে ট্রায়াল কোর্টে ওনার 164 করা উচিত। উনি মাথা কে জানেন, উনি ধেড়ে ইঁদুর কি জিনিস জানেন, কিন্তু উনি মামলার বাইরে যে পরিমাণ মণিমুক্ত ছড়াচ্ছেন, ওটা দিয়ে একটা চমৎকার অভিজিৎ রচনা বলি একটা প্রকাশ কিন্তু পরের বইমেলায় হতে পারে। উনি সেটা উৎসর্গ করবেন বিকাশ ভট্টাচার্যকে। আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার আবার সমাজ মাধ্যমে লিখেছিলেন, মাননীয় অভিজিৎ বাবু, আপনি ভাববেন না যে আপনার বাড়িতে পোস্টার পড়বে, আপনাকে আমরা হাইলাইট করব না। পারলে আপনি 2024-এ ডায়মন্ড হারবার অথবা শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে দাঁড়ান, তখন বুঝবেন কত ধানে কত চাল। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সুপ্রিম কোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত মামলার সরানোর নির্দেশ দেওয়ার পরই বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছিলেন, কুণাল ঘোষকে আমার প্রণাম জানাবেন, তিনি যা ভবিষ্যৎবাণী করেছিলেন তা পুরোপুরি মিলে গিয়েছে। তিনি এত বড় ভবিষ্যৎদ্রষ্টা তা আমার জানা ছিল না, তার পুরো কথা মিলে গিয়েছে। আবার তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য ফেসবুকে লেখেন, সত্যি সত্যিই ঢাকি সমেত বিসর্জন হয়ে গেল, লাল সেলাম, ভালো থাকবেন কমরেড। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ত্রিলাঙ্কুর ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় লেখেন, তুসি যা রেহে হো, তুসি না যাও, ভালো থাকবেন গাঙ্গুলিদা। তাহলে ওই কথাই থাকলো, রাজনীতির ময়দানে দেখা হবে। সন্দেশখালীর ঘটনার চূড়ান্ত সমালোচনা করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপরই ফেসবুকে দেবাংশু ভট্টাচার্য লিখেছিলেন, পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবি জানালেন বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়, নতুন রাজনৈতিক জীবনের জন্য তাকে আগাম শুভকামনা। এবার বিচারপতির পদ থেকে অবসর নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সেই বিজেপিতে যাওয়ারই জোরালো সম্ভাবনা। এবিপি আনন্দ। কুণাল ঘোষের একটার পর একটা আক্রমণ আপনাদের দেখালাম। আজকে কিন্তু কুণাল ঘোষ বলছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় নতুন ইনিংসের শুভেচ্ছা, এ ধরনের মানুষ রাজনীতিতে এলে ভালো। বলছেন যে রাজনৈতিক মতপার্থক্য থাকবে, কিন্তু অন্য গুরুত্বপূর্ণ পেশা থেকে কেউ যদি রাজনীতিতে আসেন তাহলে সংসদীয় গণতন্ত্রের রাজনীতিতে তা স্বাস্থ্যকর বা ইতিবাচক। আমি ঠিক এইখানে আজকে শাসক দলের এই আক্রমণের প্রেক্ষিতেই বোধহয় মাননীয় বিচারপতি বললেন যে শাসক দলই আমায় এই পদক্ষেপ নিতে বাধ্য করেছে। ঠিক কি বলেছেন সৌভিককে দেখাবো। বৃহত্তর ক্ষেত্রে
আমাকে যেতে হচ্ছে। এই জন্যে আমি আমাদের ক্ষমতাসীন দলকে অভিনন্দন জানাবো যে আমি যখনই কোনো ন্যায় বিচার করতে গেছি, যেখানে ন্যায্যতা থাকবে, সেটা যখনই তাদের পছন্দ হয়নি, তাদের বিভিন্ন মুখপাত্র আদালতের এবং বিচারপতির উদ্দেশ্যে অত্যন্ত অপমানজনক সব মন্তব্য করেছেন, অত্যন্ত ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন। কিছু দালালও নেমে পড়েছিল মাঠে কালো কোট গায়ে দিয়ে, যারা ওই একই রকমের গালাগাল আমাকে করত। এই যে রঙ্গ ব্যঙ্গ অপমান, এবং বারে বারেই আমাকে বলা হয়েছে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে, যখনই তারা কোনো প্রতিক্রিয়া দিয়েছেন, যে আপনি মাঠে আসুন, সামনে মাঠে আসুন, এসে লড়াই করুন। তো আমি ভেবে দেখলাম যে তারা যখন ডেকেইছেন এত করে এবং এত ধরনের ব্যঙ্গ এবং অপমানজনক কথা বলেছেন, তাহলে তাদের ইচ্ছেটাই পূর্ণ হওয়া উচিত, পূর্ণ হওয়া দরকার। সেই জন্যই আমার এই পদ ছেড়ে এখন চলে আসা। শুভমদা সরাসরি মাঠে নামছেন। একদম দেখুন, উনি কিন্তু চ্যালেঞ্জটা নিতে পেরেছেন, এবং কোন জায়গাটায় উনি যখন বিচারপতি ছিলেন তখন ওনার বিরুদ্ধে যে বক্তব্যগুলো, তার নিরিখে যে আদালত অবমাননা বা এই সংক্রান্ত কোনো বিষয়, সেটা একেবারেই ঘটেনি। অর্থাৎ তিনি কিন্তু স্পোর্টিংলি, আমরা খেলোয়াড়ি মনোভাবে সেগুলো অ্যাকসেপ্ট করেছেন। আজকে উনি সরাসরি সেই লড়াইয়ের ময়দানে, যে লড়াইয়ের ময়দানে রাজ্যের শাসক দল তাকে একেবারে ডেকে নামিয়েছে, সেইখানে থেকে লড়াই করতে নেমেছেন। ফলে এই জায়গায় কিন্তু একটা অদ্ভুত রাজনৈতিক ঘটনা ঘটতে পারে। সেটা হচ্ছে তৃণমূল বিরোধী বিজেপি এবং সিপিএম, যাদের রাজনৈতিকভাবে মতাদর্শগতভাবে কোনোভাবেই এক জায়গাতে আসার জায়গা নেই, সেইখানে যদি সত্যি অভিজিৎ বাবু কিন্তু ভোটে দাঁড়ান, এমন ঘটনা ঘটতেই পারে। দেখুন, কোনো কারণ ছাড়াই তো বামপন্থীদের থেকে ভোট কারণ নিজের নয়, কিন্তু বামপন্থীদের একটা বিরাট ভোট ট্রান্সফার হয়েছিল বিজেপিতে। সেই জায়গায় অভিজিৎ বাবু কিন্তু যেখানে নির্বাচনে দাঁড়াবেন, সেখানে এই ধরনের ঘটনা ঘটতে পারে। তৃণমূলের বিরুদ্ধে সমস্ত বিরোধী ভোট কিন্তু কনসলিডেট করতে পারে। সেইখানেই কিন্তু উনি যেখানে থাকবেন, সত্যিই সেই ময়দানে দেখা হবে, এবং উনি যেখানে দাঁড়াবেন সেইখানকার লড়াইয়ের দিকে সারা ভারতবর্ষের নজর থাকবে। একটাই শুধু শুভমদা, আজকের ভারতীয় গণতন্ত্র যতটা মানে দলীয় গণতন্ত্রের চেহারা নিয়েছে, সেখানে ব্যক্তি প্রার্থীর ওপর, ব্যক্তি মানুষের ওপর যতই অন্য দলের শ্রদ্ধা থাকুক, সেখানে বিজেপি বা কোনো অন্য দলের, ভিন্ন মতাদর্শের দলের সরাসরি শুধু ব্যক্তিকে দেখে, প্রার্থীকে দেখে সমর্থন কি বাস্তব? একদম পরিষ্কার বক্তব্য আছে। সেটা হচ্ছে, আপনি কেন ভাবছেন অভিজিৎ বাবুর সঙ্গে বিজেপির সব জায়গায় ভিন্ন মতাদর্শ হবে? একটা রাজনৈতিক দলে তো একটা মতাদর্শ নয়। আজকে বিজেপি কি গরিব মানুষের জন্য গ্যাস কম পয়সায় দেয়নি, মাথার ছাদ দেয়নি? কিন্তু আমার প্রশ্নটা তা ছিল না। আমি বলছি যে বিজেপির প্রার্থী হিসেবে অভিজিৎ বাবু দাঁড়ালেন, সেখানে ব্যক্তি অভিজিৎ বাবুকে চূড়ান্ত শ্রদ্ধা সত্ত্বেও বামপন্থী দলগুলো কি তার সরাসরি নিশ্চয়ই সমর্থন করবে না, কিন্তু সাধারণ মানুষ যেখানে, সাধারণ মানুষ কিন্তু তাকে সমর্থন করতেই পারেন। সেই কেন্দ্রে একটা বলি, কেন তৃণমূল কংগ্রেস বারবার দেবের মতন প্রার্থীকে দাঁড় করায়, কেন রচনার মতন প্রার্থীকে দাঁড় করানোর কথা ভাবে? তার একটাই কারণ হলো যে এরা সমাজের বৃহত্তম অংশের কাছে পরিচিত, ফলে একটা দোদুল্যমান ভোটার থাকে, মানে যেটাকে আমরা ফ্লোটিং ভোটার বলি। এই ফ্লোটার মানে সবাই তো আর 100% তৃণমূল, 100% বিজেপি নয় বা সিপিএম নয়। ফলে এই যে ফ্লোটিং ভোটাররা, তারা কিন্তু অনেক সময়ই দেখে যে সমাজের এমন একটা বিশিষ্ট ব্যক্তি আসছে, সেই কনটেক্সটে মানে প্রার্থী ওরিয়েন্টেশনে ভোট দেয়। এটা আপনার সাথে একমত যে 50-60-এর দশকে যত প্রার্থী ওরিয়েন্টেশন ছিল ভোট দেওয়ার সময়, সেটা ক্রমশ কমছে। দলীয় মানে নিয়ন্ত্রণের মধ্যে ভোট দিচ্ছেন পশ্চিমবাংলায় তো আরও বেশি পরিমাণে, কিন্তু তারপরেও একটা যে মানে সাইজেবল ফ্লোটিং ভোটার থাকে, সেই ভোটটা কিন্তু অভিজিৎ বাবুদের মতো মানুষরা পান। হ্যাঁ, প্লাস আমি একটা বাক্য যোগ করবো। আমার তৃণমূলের একজন শীর্ষ নেত্রী বলেছিলেন যে অনেক সময় বাইরের প্রার্থী এই জন্য দিতে হয় যে দুটো গোষ্ঠীর মধ্যে একটা সংঘাত আছে, সেইখানে নিউট্রাল ফেস দিলে সেই সংঘাতে এবং কর্মীরা ঐক্যবদ্ধভাবে তার হয়ে লড়তে পারেন। ইনফ্যাক্ট অনেকে বলেন যে ঘাটালের মতো কঠিন সিটে প্রথমবার জিতেছিলেন তিনি দেব বলে, তার কারিশমা ছাড়াও কোথাও একটা গোষ্ঠীদ্বন্দ্বের ওপর জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস প্রার্থী। আমি এইখানে আমার পরের প্রতিবেদন, তারপর সমিতদার কাছে আসবো। রাহুল গান্ধী, তার নাম
এজলাসে শুধুমাত্র যে তৃণমূল কংগ্রেসকেই আক্রমণ করেছেন তা নয়, মীনাক্ষী মুখোপাধ্যায় নাম করে সম্পত্তির তালিকা দেওয়া হোক, এই কথা অভিজিৎ গঙ্গোপাধ্যায় মাননীয় বিচারপতি কিন্তু তা সাম্প্রতিক কয়েকটি রায়ে বলেছেন। দেখুন, কখনো কংগ্রেসের রাহুল গান্ধী তো আবার কখনো সিপিএমের মীনাক্ষী মুখোপাধ্যায়, কোনো সময় এজলাসে তো কখনো সংবাদ মাধ্যমের সামনে পার্থ চট্টোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পত্তি নিয়ে বলতে গিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্যে বারবার উঠে এসেছে কংগ্রেস ও সিপিএম নেতা নেতৃত্বের সম্পত্তির প্রসঙ্গ। তারিখটা 2022-এর 20শে মে। স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় তখনও গ্রেপ্তার হননি তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে কেন্দ্রীয় এজেন্সির পাশাপাশি হাইকোর্টের নজরে ছিল তাঁর সম্পত্তি। বিচারপতির চেয়ারে বসে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেদিন তার পর্যবেক্ষণে বলেছিলেন, পার্থ চট্টোপাধ্যায়ের সম্পত্তির হিসাব পেশ করা হোক। তার সারমেয়র জন্য যে ফ্ল্যাট আছে, আমার কাছে তার ঠিকানা আছে, নাকতলায় ফ্ল্যাট আছে 2য় তলে, তার হিসাবও পেশ করা হোক। এরপরই মামলার সঙ্গে কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও হঠাৎ করে গান্ধী পরিবারের প্রসঙ্গ টেনে আনেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি প্রশ্ন তুলেছিলেন, পার্থ চট্টোপাধ্যায় এবং রাহুল গান্ধীর টাকার উৎস কি? গান্ধী পরিবারের টাকার উৎস কি? তারা কোথা থেকে টাকা পান? তবে ওই দিনই আবার কংগ্রেস আমলের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত লাল বাহাদুর শাস্ত্রীর প্রশংসাও শোনা গিয়েছিল তাঁর মুখে। পার্থ চট্টোপাধ্যায়কে পদত্যাগ করতে বলে আমি আমার মত প্রকাশ করেছি। পৃথিবীর বিভিন্ন জায়গায় নেতারা পদত্যাগ করেছেন। লাল বাহাদুর শাস্ত্রী 55 বছর আগে উদাহরণ স্থাপন করেছেন। বাংলা পারছে না, রাজনীতিতে কি আছে? তিনি আরও বলেন, পার্থবাবু শিবদাস বন্দ্যোপাধ্যায়ের ভাইপো, রবীন দেব এবং দিলীপ ঘোষের ভালো বন্ধু, দৃঢ়তা দেখাতে পারছে না। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিনা কারণে রাহুল গান্ধীর সম্পত্তি নিয়ে প্রশ্ন তোলায় অনেকেই হতবাক হয়েছিলেন, তার সমালোচনাও করেছিলেন। কিন্তু তারপরও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেই একটা সময় মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছিলেন অধীর চৌধুরী। পশ্চিমবঙ্গের হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি বাংলার মানুষের কাছে যে আস্থা, বিশ্বাস, ভরসা অর্জন করেছেন, আমরা চাইব আগামী দিনে এ বাংলায় বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর মুখ করে একটা নির্বাচন হোক। কিন্তু প্রশ্ন হলো, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগ দেওয়ার পরও কি নিজের অবস্থানে অনড় থাকতে পারবেন অধীর চৌধুরী? বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মধ্যে কি ফারাক তৈরি হবে? প্রায় 2 মাস ধরে 2910 কিলোমিটার ইনসাফ যাত্রা করে 7ই জানুয়ারি ব্রিগেডে সভা করেছিল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই। সেখানে মূল বক্তা ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। আর তারপরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলতে গিয়ে মীনাক্ষীদের উদ্দেশ্যেও একটি অনুরোধ রেখেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। একজন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার এত সম্পত্তি কোথা থেকে আসে? তিনি কি একটা এফিডেভিট অফ অ্যাসেটস দিয়ে ডিক্লেয়ার করবেন? এফিডেভিট তৈরি করে সোশ্যাল মিডিয়াতে কি পোস্ট করবেন যে তার এফিডেভিট অ্যাসেটস কত? সেটা করতে পারবেন? যদি তিনি করেন, আমি তাহলে অন্যান্য ইকুইভ্যালেন্ট নেতা যারা আছেন, যেমন ধরুন মীনাক্ষী মুখোপাধ্যায় বা অন্য যারা আছেন, তাদের কাছেও একই অনুরোধ রাখবো। কিন্তু কখনোই বিজেপি নেতাদের বিরুদ্ধে কখনো কিছু বলতে শোনা যায়নি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। উল্টে নিয়োগ দুর্নীতি নিয়ে কেন্দ্রীয় এজেন্সির তদন্তে অসন্তোষ প্রকাশ করে গত বছর 19শে সেপ্টেম্বর তিনি বলেছিলেন, সিবিআই অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করছে। এবার আমি আপনাদের পদক্ষেপ বর্ণনা করে প্রধানমন্ত্রীকে চিঠি লিখব। আপনারা দোষীদের আড়াল করার চেষ্টা করছেন। প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে থাকা দপ্তরের আধিকারিকরা কি করছেন সেটা তাঁকে জানানো দরকার। ছুটিতে কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন, পদে পদে হেনস্থার শিকার হয়েছিলেন বলে অভিযোগ করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কাশ্মীরের পুলিশের একাংশের মধ্যে একটা দেশবিরোধী মনোভাব তিনি দেখতে পেয়েছিলেন বলেও অভিযোগ করেছিলেন। আর এই যাবতীয় অভিজ্ঞতা তুলে ধরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখবেন বলেও জানিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি এও বলেছিলেন, কাশ্মীরে গিয়ে কেন্দ্রীয় সরকারের বেশ কিছু ভালো কাজ তাঁর চোখে পড়েছে। আবার বিজেপি শাসিত উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের প্রশাসন যেভাবে অভিযুক্তদের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়, ইঙ্গিতপূর্ণভাবে সেই কায়দায় হাঁটার পরামর্শ দিতেও শোনা গেছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়কে। গত বছর 28শে জুলাই মানিকতলার একটি বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলার শুনানিতে পুরসভার আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি বলেছিলেন, দরকার পড়লে যোগী আদিত্যনাথের থেকে কয়েকটি বুলডোজার ভাড়া করুন। অন্যদিকে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গেছে শুভেন্দু অধিকারীকেও। 2022-এর নভেম্বরে বিরোধী দলনেতা বলেছিলেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মধ্যে রাজা রামমোহন রায়ের ছায়া দেখতে পাচ্ছি।
সরাসরি হয়তো ভগবান বলতে পারছি না ঠিকই, তবে সংস্কারক তো বটেই। উনি সমাজ সংস্কারক হিসেবে দুর্নীতির বিরুদ্ধে এগিয়ে চলেছেন। সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার বিচারপতির পদ ছাড়তে চলেছেন। বড়সড় অঘটন না ঘটলে মোদি, শাহ, শুভেন্দু অধিকারীর দল বিজেপিতেই যোগ দিতে চলেছেন তিনি। এবিপি আনন্দ। বিজেপিতেই যোগ দিতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এরমটাই খবর। আমি দ্রুত একবার সুকান্ত মজুমদার, সরাসরি তার সঙ্গে কথা বলেছিলাম, তিনি কি বলছেন অন ক্যামেরা দেখাবো। দেখুন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় একজন বিশিষ্ট মানুষ। ওনার মতো শিক্ষিত সৎ মানুষদের রাজনীতিতে আসা রাজনীতির পক্ষে ভালো। উনি কোন দলে যোগদান করবেন তার ব্যাপার, কিন্তু রাজনীতিতে আসা ওরকম মানুষের দরকার। উনি সিদ্ধান্ত নেবেন বিজেপিতে যাবেন না সিপিএমে যাবেন। না, আমি মনে করি ন্যাচারাল চয়েস হচ্ছে বিজেপি, কারণ উনি তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে অনেক রায় দিয়েছেন। তো তৃণমূলের এই দুর্নীতির বিরুদ্ধে তো একমাত্র একটি রাজনৈতিক দলই বাংলাতে লড়ছে, তার নাম হচ্ছে বিজেপি, অন্য কোনো তো দল নেই। অন্য দলে যোগদান করলেও কি আপনি ওনার সিদ্ধান্তকে? না, আমি ওনার সিদ্ধান্তকে অবশ্যই সমর্থন করবো যে একজন রাজনীতিতে ভালো লোকের আসা প্রয়োজন, কিন্তু আমাদের লড়াই তো আইডিওলজির লড়াই। উনি যদি আমার উল্টো দিকের আইডিওলজিতে যোগদান করেন, তার বিরোধিতা করবো আইডিওলজিক্যাল। সমীরাইজ কখনো কখনো ব্যক্তি তার পার্টি পরিচয়ের থেকে উঠতে ওঠেন, কিন্তু সামনে যখন লোকসভা ভোট, তাকে তিনি যদি প্রার্থী হন, যে সম্ভাবনা একেবারে অন ক্যামেরা সাক্ষাৎকারেও স্পষ্ট করে দিয়েছেন, সেই সম্ভাবনার কথা উড়িয়ে মোটেই দেননি, তাহলে কিন্তু তাকে দলীয় ঝান্ডা হাতেই নামতে হবে। দেখো কি অদ্ভুত রাজনীতির, কি অদ্ভুত অবস্থা। আমি কিছুক্ষণ আগেই শুনছিলাম যে মাননীয় কুণাল বাবু, তিনি দিনের পর দিনকে অগত্য ভাষায় গালি দিয়েছেন ডক্টর আমাদের অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আবার যেদিন ঘোষণা করলেন যে আমি অবসর নেব, তখন ইনি বলছেন যে না, এনাদের মতো ভালো মানুষরাই তো রাজনীতিতে আসা উচিত, তাহলে রাজনীতিতে স্বাস্থ্যকর হবে। আসলে উনি একটা কথা বললেন না, ওনাদের মতো অসভ্য ভাষায় যারা কথা বলেন, সে যে কোনো রাজনৈতিক দলেরই হোক, তাদের অবসর নেওয়া উচিত, তাদেরকে মানুষের প্রত্যাখ্যান করা উচিত। কিন্তু সমিতা, এখানে আমি একটা অন্য সম্ভাবনার কথা বলি, সেটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে কুণাল ঘোষ আজকে যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন, সেই কুণাল ঘোষ কিন্তু আর আজকের দিনে দাঁড়িয়ে দলের মুখপাত্র নন। তাহলে আমি যদি প্রশ্নটা উল্টোভাবে দেখি, যে দলের মুখপাত্র হলে হয়তো নিজের ইচ্ছার বিরুদ্ধে অনেক কথা বলতে হয় না। আমার কথা হলো, কোনো শিক্ষিত লোক, সে তার যদি মেরুদণ্ড সোজা থাকে, তার দলের ইচ্ছের বিরুদ্ধে সে কোনো অনৈতিক কাজ করবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ আমি একটা দল করি, আর আমাকে বলা হলো এই গ্রামটাকে পুড়িয়ে দাও, আমি সেই কাজটা যদি করি, তাহলে আমার মেরুদণ্ড নেই। দল করা মানে এটা নয়। আমি রাজনীতির প্রত্যেকটি লোককে বলতে চাই, যদি তার না ভেস্টেড ইন্টারেস্ট থাকে যে এই কাজটা করলে আমার এত কোটি টাকা রোজগার হবে, এই উদ্দেশ্য যখন থাকে, যারা তখন কম্প্রোমাইজ করে ফেলে। কিন্তু যে লোকটি সাচ্চা লোক, যেটা আমরা বিচারপতিকে ভাবছি এবং দেখেছি দিনের পর দিন, বছরের পর বছর, সেখানে আমি জনগণের কাছে, আমার পশ্চিমবাংলার জনগণের কাছে একটাই অনুরোধ, যে আপনারা যারা যেখানে ক্যান্ডিডেট দিয়েছে, ওই ক্যান্ডিডেটের সম্পর্কে জানুন বা জানার চেষ্টা করুন, তিনি ভালো কিনা, সে যে রাজনৈতিক দলের হোক। ইভেন যদি শাসক দলের হয় কোনো ভালো মানুষ, যদি তৃণমূলের হয়, তাতেও আপত্তি নেই, কিন্তু দেখতে হবে ব্যক্তিটিকে। নাহলে এই শাহজাহান থেকে আরম্ভ করে এই সমস্ত ব্যক্তিদের আটকানো যাবে না, যে তখন খালি তৃণমূলকে ভোট দেবো দেখেই আমরা ভোটের বেলায় মমতা ব্যানার্জির নাম শুনে দিয়ে দিলাম শাহজাহানকেই ভোট, তাহলে কিন্তু আমাদের রাজ্য কোনোদিন পরিষ্কার হবে না। বেশ, ঠিক এইখানে আবার বলছি যে গত ডিসেম্বর মাসে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, তিনি মুর্শিদাবাদে ছিলেন। সেই সময় মুর্শিদাবাদে অন্য একটি কাজে গেছিলেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেইখানে নিজের জেলায় বসে অধীর চৌধুরী বলেছিলেন, আমি চাইব বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ করে একটা নির্বাচন হোক। সেই নির্বাচন হলে আমি কায়মনোবাক্যে ওই মানুষটিকে ভোট দিতে লাইনে সবার আগে দাঁড়াবো। বাংলার মানুষ তাকে বিশ্বাস করছে, ভরসা করছে। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মতো মানুষরা রাজনীতিতে এলে নতুন দিগন্ত তৈরি হবে। আজকে এই সিদ্ধান্ত যখন তিনি নিয়ে ফেলেছেন, মোটামুটি আমি অধীরদাকে ধরেছিলাম টেলিফোনে, তিনি বলেছিলেন যে তো বললেন যে কংগ্রেস তাকে স্বাগত জানাতে প্রস্তুত, পাশাপাশি অন্য দলে গেলে অবশ্যই খুব স্বাভাবিকভাবেই বললেন যে রাজনৈতিক মতাদর্শের কারণে হয়তো এই লাইনে ভোট দেওয়া বা তাকে ভোট দেওয়ার বিষয়টা কি করে প্রদেশ কংগ্রেস সভাপতি বলবেন। কিন্তু অন ক্যামেরা অধীরদা ঠিক কী বলেছেন সেটাও দেখাবো, দেখুন। কংগ্রেস দলে যে কেউ আসতে পারে, যখন পছন্দ অপছন্দের প্রশ্ন আসবে তখন তার জন্যে তখন যদি আমাদের কাছে কোনো রকম প্রস্তাব আসে, তখন আমরা বিবেচনা করব। তবে আমি আগেও বলেছি, এখনও বলছি, যে তার এই প্রতিবাদী, এই ব্যতিক্রমী একটা চেহারা বাংলার মানুষ দেখেছে, আমারও ভালো লেগেছে। তার জন্যে আমি তাকে একদিন বলেছিলাম যে
আপনাদের মতন ব্যক্তিত্ব মুখ্যমন্ত্রী হন, আমরা সমর্থন করব। কংগ্রেসের পক্ষে কি সম্ভব তাকে প্রার্থী করা, যদি সম্ভাবনা আসে? যদি তার কাছ থেকে কোনো প্রস্তাব আসে নিশ্চয়ই সম্ভব। তিনি যদি এই মুহূর্তে বিজেপির হয়ে লড়াই করেন না, সব থেকে সুবিধা হবে তৃণমূলের। তৃণমূল তুরন্ত এটাই বলবে যে পশ্চিমবঙ্গে কোনো দুর্নীতি হয়নি। পশ্চিমবঙ্গে দুর্নীতি হয়নি তার প্রমাণ এইটাই যে বিচারক দুর্নীতির বিরুদ্ধে কথা বলতো সেই বিচারক বিজেপিতে গেল, অর্থাৎ তিনি বিজেপির হয়ে এতদিন বিচারপতি অবস্থায় থেকে তৃণমূলের বিরোধিতা করেছেন। অর্থাৎ তিনি বিচারপতি থাকলেও তার একটা রাজনৈতিক একটা ছাপ লেগে যাবে। কংগ্রেসের প্রার্থী হলেও একই কথা আসবে না। আমাদের তো কিছু করেনি সেখানটায়। আমরা তো সাধারণ বিচারপতির কাছে সাধারণ ব্যক্তি হিসাবে গেছি, আমাদের তো সে ক্ষমতা নেই না। তৃণমূল সুযোগটা পাবে, কারণ তৃণমূল মনে করে যে তাদের বিরুদ্ধে যে রায়গুলো হয়েছে সেগুলো পক্ষপাতদুষ্ট কোনো রাজনৈতিক প্রভাবে হয়েছে, এটা বলার তারা সুযোগ পেয়ে যাবে।